ভারতীয় জনতা পার্টির এই ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি শ্রী প্রশান্ত পোদ্দার মহোদয়, এখানে যার জন্য আজকে আমরা এসছি আমাদের ক্যান্ডিডেট, পদ্মচিহ্নের ক্যান্ডিডেট, মোদিজির ক্যান্ডিডেট শ্রী সদাগর কলই মহোদয়, এখানে উপস্থিত আমাদের সত্যমোহন জমাতিয়া মণ্ডল প্রেসিডেন্ট, এখানে উপস্থিত শিবনাথ জমাতিয়া প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট এবং শ্রী নক্ষত্র জমাতিয়া ভাইস প্রেসিডেন্ট এসটি মোর্চার এবং অন্যান্য যে পদাধিকারীগণ আছেন মণ্ডলের এবং ডিস্ট্রিক্টের এবং আমার প্রিয় কার্যকর্তাগণ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমি আসছিলাম আজকে এই দিক দিয়ে, আমি অবাক হয়ে যাই, ওমপির মতো জায়গার মধ্যে এত সুন্দর একটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, কোনোদিন কল্পনা আপনারা করতে পেরেছেন? কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি। যখন হয়ে যাবে ভাবা যায় মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে এইভাবে ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে আজকে ছটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে এবং তার জন্য যে অ্যাকুইজিশন হচ্ছে জনজাতি ভাই বোনদেরই পয়সা পাচ্ছে সেখানে। একদিকে অর্থনৈতিকভাবে উন্নয়ন হচ্ছে, আবার আমি ভাবছি যে ওমপিতে কোনোদিন এইরকম একটা রাস্তা হবে ভাবাই জানা। আমি আসার সময় আমি দেখছিলাম আর ভাবছিলাম যখন এটা কমপ্লিট হবে তো এই এলাকার মানুষের বা আমরাও যখন আসবো ওমপিতে যাব, বাবা কত দূরে কিভাবে যাব, পাহাড়, এখন তো কত রাস্তা, ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ রোড সব কিছু হচ্ছে। বন্ধুগণ, আমরা সত্যিই আজকে ভাগ্যবান যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। বন্ধুগণ, আজকে এখানে আমার পূর্ববর্তী বক্তা যা বললেন, আমি একটাই কথাই বলবো, বিশেষ করে জোর দেব এই কথাটায় যে আপনারা কিন্তু ইতিহাস তৈরি করতে যাচ্ছেন। বন্ধুগণ, ইতিহাস আপনারা সাক্ষী থাকবেন, আমরা হয়তো বা থাকবো না, কিন্তু আপনারা ইতিহাস সৃষ্টি করছেন। এই মথা আর থাকবে না, এই মথা আর থাকবে না, মথাকে খুঁজেও পাবেন না। আমি এতটুকু বলতে পারি, সারা ত্রিপুরাতে আমি ঘুরছি, মানুষ জনজাতিদের যেভাবে ঠকানোর কাজটা উনি করেছেন, ওনারা করেছেন, মানুষ এখন বুঝে গেছে। গায়ের জোর, পায়ের নিচে মাটি সরে গেছে, এর জন্য এই গুন্ডামি, হুঙ্কার, মানুষকে মারধর, ক্যান্ডিডেটকে মারধর, আমাদের মন্ত্রী বাহাদুরদের তাদের গাড়ি আক্রমণ, কোন অবস্থায় গেছে। মানুষ শান্তি চায়, মানুষ চায় শান্তি, আমাদের আর কিচ্ছু চাই না। আমরা কি চাই, কি বলছেন যে আমরা যদি ভারতীয় জনতা পার্টিকে আপনারা যদি ভোট দেন জনজাতিরা, তাহলে নাকি এই মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে যাবে। আরে মুখ্যমন্ত্রী মানিক সাহা হয় না, মুখ্যমন্ত্রী হয়। মুখ্যমন্ত্রী এখানে সচিন্দ্রলাল সিংহ, উনি মণিপুরি হয়েছেন। এখানে মুখ্যমন্ত্রী ট্রাইবেল লিডার দশরথ দেববর্মন হয়েছেন। এখানে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, এখানে বাঙালি তো হয়েছেন। মুখ্যমন্ত্রী আবার আলাদা হলে এটা বিচিত্র কিছু হবে। তাহলে এই যে দশরথ বাবুর সময় কি বিচিত্র হয়েছে, আজকে যে কথাগুলো মানুষকে কিভাবে ভুল বোঝানো যায় সেইগুলো করার চেষ্টা করছে। বন্ধুগণ, আমাদের যে ইচ্ছা, আমাদের ভারতীয় জনতা পার্টির যে ইচ্ছা, আমরা ওই যে হাতি দিয়ে হাতির উপর চড়ে ওই সব ব্যক্তির দরকার নেই। ঘোড়া চড়ে, এখন গণতন্ত্র, ঘোড়া চড়ে টকটক করে আসে এই ধরনের লিডার আমাদের দরকার নেই। আমাদের যে জুমিয়া সম্প্রদায়ের যে আমাদের ব্যক্তি, তার লিডার আমাদের দরকার। আমাদের জনজাতিদের যদি প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে একমাত্র ওনারাই পারবেন। আজকে আপনারা ভাবুন, দেশের জন্য যে উন্নয়ন কে করছে, একটা চাইওয়ালা, আপনারা জানেন চাইওয়ালা আজকে বড় বড় ফ্যামিলির থেকে আসতেন। ইউপিএর সময় আপনারা দেখেছেন বড় বড় ফ্যামিলির ঠাট বাট আলাদা, কিন্তু দেশের কিছুই উন্নয়ন করতে পারেনি। আর একটা চাইওয়ালা এসে আজকে দেশের উন্নয়ন শুধু করেননি, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লিডার হয়েছে। আমরা তাই চাই যে আপনারা যে ইতিহাস আপনারা তৈরি করতে যাচ্ছেন, আমরা চাই একজন জুমিয়া পরিবারের একদম থানসার ছোট একদম গরিব ঘরের যেসব ছেলে মেয়েরা আছেন তাদেরকে
আমরা এডিসিতে আমরা বসাতে চাই বন্ধুগণ। তাহলে বুঝবে কষ্টটা কি, এবং তারাই একমাত্র জনজাতিদের উন্নয়নের কথা বলবেন। এবং আমাদের উদ্দেশ্য যে এই ধরনের ব্যক্তিরাই এডিসিকে চালাক, আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের এইসব ওই হাতিগুড়া দিয়ে আসা ওইসব এখন গণতন্ত্রের যুগ, এই যুগ দিয়ে গরিব থানসাদের কেউ উন্নয়ন করতে পারবে না। গরিব থানসাদের যদি উন্নয়ন করতে হয়, ওই আমাদের যে ঝুম পরিবারের যে আমাদের যে প্রাক্তন যে আমাদের পূর্ব আসনের রেবতী ত্রিপুরার মতো লোকের আমাদের প্রয়োজন। এই ধরনের ব্যক্তি আমাদের দরকার, জুমিয়া পরিবার থেকে কৃষক পরিবারের। তো এই ধরনের আমরা ব্যক্তিদের আমরা চাই যে আজকে আমরা এই ডিসিতে বসাতে। বন্ধুগণ, আজকে যখন আমরা ডিসিশন নিলাম, 28টা আসন আছে ডিসিতে, ছিল কিনা 28টা আসন বা আছে কিনা? 28টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টির যখন আমরা ডিসিশন নিলাম, কি ডিসিশন নিয়েছি আমরা ডিসিশন নিলাম 28টাতেই আমরা এবার প্রতিদ্বন্দ্বিতা করব। বলেছিলাম কিনা? আরে বলতে হবে, বলেছিলাম কিনা? আর হয়েছে কিনা? আপনারা খুশি? আর এইভাবে বললে হবে না, খুশি কিনা? কারণ এই যে কারোর উপর নির্ভরশীলতা, এই যে নির্ভর করে, এই যে লোকাল পার্টিদের উপর নির্ভর করে, আরে লোকাল পার্টির আছেটা কি? নিজের তো ক্ষমতা নেই, এলএম নেই, তারা তো এই ন্যাশনাল পার্টির বা সরকার দিল্লির উপরেই তাদের ভরসা। আমরা তো থাকতে চেয়েছি, আমরা চেয়েছি একসাথে চলা, কিন্তু খবরদারি করে আমাদের উপদেশ দেয়। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন এবার যখন অপারেশন সিন্দুরের কার্যক্রম করলেন, যে অ্যাকশন নিয়েছেন, উনি কি বললেন? উই নিড পার্টনার, নট প্রিচার। উপদেশ দিতে আসবেন না আমাদেরকে, আমরা উই আর হোস্ট অন আওয়ারসেলফ, আমরা জানি কিভাবে চলাতে হয়। এবং সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই যে নারা, এটা একটা আমাদের মূল মন্ত্র, সেটাকে নিয়ে আমরা চলতে চাই। আমরা চাই এতদিন ধরে যে একটা অবস্থা ভোট বাক্স পরিণত করেছিল সমস্ত এডিসিকে, এই প্রথমবার আমরা একটা ডিসিশন নিলাম, একটা রাষ্ট্রবাদী একটা পার্টি, রাষ্ট্রবাদী একটা সরকার, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আগামী দিন এই যে ইলেকশন ডেট আমাদের কবে? 12 তারিখ, আর রেজাল্ট বেরোবে কবে? 17 তারিখ। আপনারা সবাই এই গেরুয়া আবির নিয়ে আপনারা আনন্দ করবেন, কারণ আমি নিশ্চিত মথা গেছে আর আসবে না, মথা আসবে না। যে কারণে মানুষ বুঝতে পারছে। আর যদি তোমার ক্যাপাসিটি না থাকে, আমাদের উপরেই যদি ডিপেন্ড থাকে, তাহলে কেন আমি মাঝখানে মিডলম্যান দিয়ে আমি আমাদের জনজাতিদের উন্নয়নের কথা বলবো বা উন্নয়নের করব? আমি ডাইরেক্ট আমি করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে। তাহলে ভারতীয় জনতা পার্টির যেহেতু সেই ক্ষমতা আছে, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আমি ডাইরেক্টলি ভারতীয় জনতা পার্টিকে আমি দেব। একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ডিভাইড অ্যান্ড পলিসি করে নানাভাবে ফকির বিভিন্ন ধরনের ফন্দি করছে ওখানে। আমরা চাই যে আমাদের জনজাতি ভাই বোনেদের তাদের প্রকৃত উন্নয়ন। আপনারা দেখুন কি বলছেন, একদিকে এখানে বলছেন যে আমরা দিল্লিতে সবার সাথে ভালো রিলেশন। এখন মুখ্যমন্ত্রী আমাদের ভালো না, আগে মুখ্যমন্ত্রী খুব ভালো, 100% মুখ্যমন্ত্রী আপনার সাথে আমরা আছি। আর এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ ধরে ফেলেছি, চালাকি ধরে ফেলেছি। আর একটা কথা আছে, চালাকি দিয়ে সাময়িক কিছু একটা পেতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন কোনোদিন হবে না। আমরা অনেক চেষ্টা করেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন নামে, সিভিল সোসাইটির নামে এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। ওনাদেরই এক এমএলএ, সে তার ক্ষমতা নেই যে মথার পার্টির নাম দিয়ে সে আন্দোলন করবে। একদিকে অ্যালায়েন্স, পোস্ট ইলেকশন অ্যালায়েন্স, আগেও ইলেকশন না, একদিকে আমাদের সাথে আসবে, আমাদের সমস্ত সুযোগ সুবিধা নেবে, আবার আমাদেরকে ধমকাবে আমাদের বিধানসভার মধ্যে। ওনারা আমাদের সাথে অ্যালায়েন্স, অথচ সেখানে অপোজিশনের রোল করে। আর আমরা এই এডিসির মধ্যে আমরা কিন্তু অপোজিশনে বন্ধুগণ, আমরা কিন্তু অ্যালায়েন্সে নেই, আমরা অপোজিশন সেখানে ছিলাম, এখনো আছি আমরা। কাজে আমরা কিন্তু ঠিকভাবে আমরা কাজ করছি, এখানে অ্যালায়েন্সের কোনো শব্দ নেই। জবের থেকে অ্যালায়েন্সের জন্য ওনারা চেষ্টা করেছেন, বাবা তোমাদের অ্যালায়েন্স ভালোভাবে চলো,
আমি অ্যাকর্ড করেছি, আমি হেল্প করেছি এই অ্যাকর্ডের জন্য। আপনারা নিশ্চয়ই ভিডিওর ভাইরাল আপনার হয়েছে, সেখানে আপনারা দেখেছেন। এখন বলছে যে আমি নাকি কোনো হেল্পই করিনি। আরে এক একবার এক এক রকম কথা বলছেন, এক একবার এক এক রকম কথা বলছেন এবং বিভ্রান্ত যা যা ছড়ানোর সেটাই করছে। আরে এই পার্টির এই যে গন্ডগোল করছে বিভিন্ন জায়গায়, আমাদের কালকে পর্যন্ত 40টা, ওনাদের এই 28টা যখন আমরা ঘোষণা করলাম তখন থেকে 28টা টোটাল এখন পর্যন্ত 40 জায়গায় আক্রমণ করেছে বন্ধুগণ। এটা একটা ঘটনা হলো? এটা রাজনীতি করতে এসছে। তোমার কথা যদি থাকে তুমি কথার মাধ্যমে মানুষকে বুঝাও, তোমার কাজের মাধ্যমে মানুষকে বুঝাও। কাজের তো টন টন কোনোই কাজ করেননি ওনারা, আপনারা সবাই জানেন। এডিসির মধ্যে দুর্নীতি কি অবস্থা ছিল আমি কালকেও এক জায়গায় বলেছি। যেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে হটানোর জন্য ভারতীয় জনতা পার্টি সেখানে পৌঁছে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে মে চৌকিদার হুঁ, কি বলছেন? মে চৌকিদার হুঁ, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। এখন সময় এসেছে এডিসির মধ্যে একটা ট্রান্সপারেন্সির সরকার এই ভারতীয় জনতা পার্টি সেখানে করতে যাচ্ছে। এর জন্য আমি বারবার বলছি যে আপনারা এই জনজাতিদের জন্য যে উন্নয়নের যে টাকা আমাদের সরকার এতদিন ধরে দিয়ে এসছে সেই টাকাগুলোর হিসেব নেই বন্ধুগণ, হিসেব নেই। লুটতরাজ পাগল হয়ে গেছে। এখন যদি আমরা চলে আসি তো দুর্নীতি ধরা পড়বে। আর বন্ধুগণ আমি আবার বলছি, দুর্নীতির যদি ধরা পড়ে কাউকে ছাড়া হবে না বন্ধুগণ, কাউকে ছাড়বো না বন্ধুগণ, কাউকে ছাড়বো না। কারণ আমাদের জনজাতিদের ঠকিয়েছে ওরা। জনজাতি হয়ে থানসার কথা বলেন, কিন্তু থানসাদেরই ওনারা কিন্তু মানে ঠকিয়েছে। আর বারবার থানসা থানসা, আরে তোমরা যদি থানসাই হো, জনজাতিদেরই যদি থানসা হো, এখন দেখি আবার ফান্ডামেন্টালিস্ট বাঙালি মুসলিমদের আবার সংখ্যালঘুদের হাতে নিয়েছো, তাহলে থানসাটা কোথায় রইল? যখন যা খুশি তাই বলছে। আমি দেখি মাঝে মাঝে কিছু এইসব ফান্ডামেন্টালিস্ট মাইনরিটি ঘুরছে যে মথাকে দিতে হবে। তো এই জায়গার মধ্যে আমাদের বুঝতে হবে যে প্রকৃত বন্ধু এই জনজাতিদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা ভাবুন, একজন মহিলা, একজন ট্রাইবেল, উনাকে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি বানিয়েছেন কিনা শুনেছেন কোনো সময় কোনোদিন? তো করেছেন। এগুলো করিয়ে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। ভাষণবাজি না, কাজের মাধ্যমে হয়। আমাদের সরকার 2018-তে এসছে, 2019 থেকে এই 2026 পর্যন্ত 8 জন জনজাতি সম্প্রদায়ের তাদেরকে বিভিন্ন কাজের জন্য পদ্মশ্রী উপাধি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। তাহলে জনজাতিদের জন্য কে ভাবে? আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের এই রাজ পরিবারের একজন বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন জিষ্ণুদেব বর্মা, উনাকে আজকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন। এখন তো আবার প্রমোশনও দিয়েছেন। আজকে প্রমোশন দিয়ে কোথায় পাঠিয়েছেন? আজকে এই মহারাষ্ট্রের মতো জায়গার মধ্যে পাঠিয়েছেন বন্ধুগণ। তাহলে জনজাতিদের জন্য কে চায় না? আজকে আপনারা জানেন যে আমাদের এই যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, সেখানে 3 জন মেম্বার, আমি ওখানে যিনি চেয়ারম্যান আছেন এবং একজন মেম্বার আছেন, সেখানে আমি জনজাতি গোষ্ঠীর একজনকে আমি চেয়ারম্যান করেছি, একজন মেম্বার বানিয়েছেন। তাহলে বলে যে জনজাতিদের উন্নয়নের কথা বলে। আমাদের সরকার ত্রিপুরার ইতিহাসে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। 12টা মাত্র পোস্ট আছে, 31% রিজার্ভেশন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই 12 জনের মধ্যে 5 জন আজকে জনজাতি গোষ্ঠীর মন্ত্রী হয়েছেন। তাহলে কত পার্সেন্ট হলো? একবার হিসাব করবেন না আপনারা? আজকে আমাদের সরকার আসার পর যারা সমাজের জন্য কাজ করে সমাজপতিদের আমরা 2000 টাকা করে আমরা তাদেরকে সাম্মানিক দিয়েছি। এবং সাম্মানিক দেওয়ার পর এইবার আমরা ক্যাবিনেটে, এখানে ক্যাবিনেট মিনিস্টার আছেন, ওখানে বসে আমি সেখানে রাখলাম যে কেন 2000, তারা সমাজের জন্য যেহেতু কাজ করে তাদেরকে আমরা 5000 টাকা করব। কেপিং ছিল যে কেউ যদি চাকরি করে, কেউ যদি
কোনো পেনশন পায় তাহলে তাকে দেওয়া যাবে না। আমি কেপিং উঠিয়ে দিলাম আমরা, এবং 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। এখন এখানে আমাদের 19টা যে জনজাতি গোষ্ঠী আছে তার মধ্যে দেখা গেল অনেকে আবার সেই আওতায় আসে না, কারণ সমাজ সিস্টেম যে আছে অনেকে করে না। আমি বললাম এইসব হবে না, যারা 19টা জনজাতি গোষ্ঠী আছেন সবাইকে আমরা 5,000 করে দেব। আমরা ডিসিশন নিয়েছি ক্যাবিনেটে। শুধু তাই নয়, আরও ছোট ছোট জনজাতি গোষ্ঠী, আমি জানি না এখানে জনজাতি ভাই বোনেরা অনেকে আছেন, এখানে আমাদের যে কাইপাং সাহেব আছেন, এখানে এইরকম অনেক জায়গায় আছেন যে ছোট ছোট আমাদের যারা জনজাতি গোষ্ঠী আছেন 1,500। আমি বললাম সবাইকে খুঁজে বের করুন। সেখানে কেউ রায় নামে থাকতে পারে, কেউ চৌধুরী থাকতে পারে, বিভিন্ন নামে, এবং তাদেরকে আমরা 5,000 টাকা করে 40-এর উপরে এরকম ছোট ছোট জনজাতি গোষ্ঠী আছে, আমরা তাদের কৃষ্টি সংস্কৃতি কালচার সেইগুলো যেন বজায় রাখার জন্য গত আমাদের ফিনান্স মিনিস্টার এখানে আছেন, 3 কোটি টাকা আমরা রেখেছি গত আমাদের যে বাজেট ছিল, যে তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলো যাতে, তাদের যে কারুশিল্পী সেইগুলো যাতে বজায় রাখে, তার জন্য আমরা এই জনজাতিদের জন্য কাজ করছি। বন্ধুগণ, বলছে জনজাতিদের জন্য আপনারা কি করেছেন, একটা কাজ আপনারা দেখান 5 বছরে এই এডিসির মধ্যে আপনারা কোন কাজটা করেছেন। 30 কোটি টাকা দিয়েছি আমরা হসপিটালের জন্য কুমলুঙে, এবং তার উপরে আরো 10 কোটি টাকা আমি দিয়েছি, কিন্তু কোনো ইউসি নেই বন্ধুগণ। এমন লুটের তারপরও কিছুদিন আগে কয়েকটা যে আমাদের বাজেটের বাইরেও কয়েকটা যে প্রজেক্ট আছে তার এগেনস্টে আরো 30 কোটি টাকা দিয়েছি বন্ধুগণ, কোনো খবর নেই, খালি টাকা দেয় না টাকা দেয় না। 2024-25 অর্থ বছরে আমাদের যে বাজেট, সেই বাজেট পেনশন এবং যে কমিটেড এক্সপেন্ডিচার সেটা বাদ দিলে তার 39.06% আমরা এডিসিকে দিয়েছি। এবার 25-26-এ প্রায় 40%-এর উপরে দেওয়া হচ্ছে। কোথায় যায় টাকাগুলো? ভ্রষ্টাচার একটা সরকার এই এডিসির মধ্যে হয়েছে বন্ধুগণ। এর জন্যই বলছি তাদেরকে প্রশ্ন করুন আপনারা কি করছেন। খুব ঠাট বাট বিদেশ ভ্রমণ এইসব চলছে, আপনারা সবাই জানেন, উত্তর নেই। এর জন্য বারবার বলছি, তাদের একজন আমাদের এই সিইওকে দাঁড় করিয়ে দিয়েছে, এবং আমি উনার সময় যত ভ্রষ্টাচার হয়েছে উনার সময় হয়েছে, উনাকে এখন ইলেকশনে ওনাদের পার্টিতে নিয়েছে, সব খবর আছে, এবং সময় মতো যা যা করার সেই কাজটা আমরা করব। আর গুন্ডামি করে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা বলে কোনো লাভ কিচ্ছু হবে না। 2018-এর আগে এই যে সন্ত্রাসবাদী, আমি বললাম সন্ত্রাস সৃষ্টিকারী, এই যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, খুন, সন্ত্রাস, ধর্ষণ এবং অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে কেউ ভেবেছিল 35 বছরের এই যে দুঃশাসনের সরকার, কুশাসনের সরকার, সিপিএমকে কেউ দূর করতে পারবে? কেউ ভেবেছিল? আমরাও ভেবেছি হবে না, অসম্ভব। আর না, সিপিএম এত বছর আবার 8ম বামফ্রন্ট সরকার হবে, খুব খুশি। এবং তার মধ্যে 5 বছরের মানুষ চেয়েছিল আরেকটা সরকার, সেটাকে জুট আমলে এসছে কংগ্রেসের আরেক সরকার। কিন্তু প্রতি বছর 10 বছর পরে উনাদের সময় যে আবার কুশাসন, দুঃশাসন আর এই ধরনের দর্শন থেকে আরম্ভ করে বিভিন্ন যে অত্যাচারের কাহিনী, এই রেকর্ড বাজিয়ে আরো 25 বছর ওনারা রয়ে গেলেন বন্ধুগণ। আর এর জন্যই বললাম ওনারা কিন্তু এখনো মূর্খের স্বর্গে বাস করছেন, ভাবছে অসম্ভবের মধ্যেই কিন্তু সম্ভব রয়েছে বন্ধুগণ। এবার বাদ দিলে সম্ভব। যখন আমরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যদি এত বড় একটা সরকারকে, 35 বছরের সরকারকে আমরা তাসের ঘরের মতো উড়ে গেছে, কোথাও নেই, কিন্তু খুঁজেও পাবেন না, এই সরকারকে যদি আমরা তাদেরকে পতন আমরা করতে পারি, আর এডিসি তো কিচ্ছু না ভারতীয় জনতা পার্টির কাছে, আপনারা নিশ্চিত থাকুন। এর জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। আর গুন্ডামি করে তাহলে হিটলারও থেকে যেত, আজকে স্টেলিনও থেকে যেত। হিটলার যত লোক মেরেছে তার থেকে বেশি মেরেছে স্টেলিন। আর স্টেলিনেরও এখন স্টেলিনের যে এখন যারা উত্তরাধিকার আছেন আর সারা পৃথিবীর মধ্যে ওদের কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়েছে। আমি কেরালাতেও কিছুদিন আগে গেছিলাম, সেখানে একই অবস্থা, মানুষকে খুন করা আর এমন সব
ঘটনা ঘটছে যেগুলো মুখেও আনা যাবে না। এই যেখানে কমিউনিস্ট সেখানে এইসব, এখানে ত্রিপুরাতেও ছিল, আমরা বেঁচে গেছি। আমাদের পশ্চিমবাংলার মধ্যে 34 বছর কমিউনিস্টরা রাজত্ব করেছে, একই ঘটনা। মানুষ চেয়েছিল একটা নতুন সরকার আসার জন্য, এসছে, টিএমসি এসছে, কিন্তু আমরা কি দেখলাম, এই টিএমসি এখন মানে আগের যে কমিউনিস্ট ছিল তার থেকে ডাবল ফোল্ড, ট্রিপল ফোল্ড অত্যাচার, মানুষের গণতন্ত্র হরণকারী, এবং যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই বন্ধুগণ, কোনো আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আজকে আইন শৃঙ্খলা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখানে ইনভেস্টার্স এখানে আসছে, প্রচুর ইনভেস্টার আসছে। তাই আমি বলছি যে আপনারা যে কাজগুলো করছেন, আর আমি এখন একটা সুন্দর কথা, এবার আমি ওয়েস্ট বেঙ্গল আমি যাব, সেখানে আমি বলবো 17 তারিখের পরে আমি যখন যাব সেখানে ক্যাম্পেইনের জন্য, আমি বলবো আপনারা টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি, পশ্চিমবাংলায় টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি, তৃণমূল পার্টি, আমাদের তৃণমূল কংগ্রেস, আর এখানে হচ্ছে তীব্রমতা পার্টি, এবং দুজনেরই কিন্তু একই কায়দায় মানুষকে ভয় দেখানো, মারপিট করা, আমাদের অফিসঘর ভাঙা। আমি বলবো একটা তো শেষ হয়েছে, এবার আপনাদেরও কিন্তু শেষ হবে। 27 বছর আজকে দিল্লির মধ্যে অসম্ভব অসম্ভব বলছে, না ভারতীয় জনতা পার্টির সরকার হবে না। হয়েছে কিনা? হয়েছে কিনা দিল্লিতে সরকার? উড়িষ্যার মধ্যে হবে না, হবে না, পট্টনায়কের সরকার সবসময় থাকবে। হয়েছে কিনা? আর গঙ্গার জল আস্তে আস্তে করে বিহার হয়ে এবার কোথায় আসছে? এবার পশ্চিমবাংলায় হবে, আসছে। সেখানেও কিন্তু একটা বার্তা নিয়ে আসছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস। আর আমরা ভায়োলেন্সে কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। ভায়োলেন্স আমরা করব না, মানুষ শান্তি চায়। এখানে মা বোনেরা আছেন, আপনারাই বলুন, আপনার ছেলে মেয়ে ফ্যামিলি আপনার বাড়িতে যদি, আর এখানে তো থানসাইকে আক্রমণ করছে, অদ্ভুত। এবং আমি, আপনারা জানেন উদয়পুরের কি ঘটনা হয়েছিল, সেখানে চাকমা একজন ছিলেন, সেই চাকমা অফিসারকে তাকে এখান থেকে হটাতে হবে। এখানে মাননীয় মন্ত্রীজি এখানে আছেন, আমি বললাম আমি ওনাকে হটাবো না, কারণ উনি কোনো দোষ করেননি, কিন্তু ওই হাতি দিয়ে গুড়া দিয়ে গেছেন, উনাকে সরাতে হবে, কথা বলতে হবে। আরে এটা কি মগের মূল্যক নাকি? আমি করিনি। এবং সেখানে পরের দিন কি করেছেন, সে তালা নিয়ে গিয়ে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে তালা মেরেছে, আপনারা সবাই জানেন। একজন তখন থানসার কথা মনে পড়েনি, থানসা আপনাদের বিকাশ দেববর্মা, উনি থানসা না, উনাকে উনার গাড়িতে উনার বাড়িতে আক্রমণ করেছেন। আপনারা কালকেও আমাদের একজন ক্যান্ডিডেট এ মজির উপর আক্রমণ করেছেন, সে থানসা না? তাহলে থানসার কথা কি করে বলছেন আপনি? একের পর মানুষ বুঝে গেছে এদেরকে গুন্ডামি দিয়ে আমাদেরকে আটকাতে পারবে। আর যত বেশি আক্রমণ হবে তত বেশি কিন্তু আমরা শক্তিশালী হব বন্ধুগণ। আমি বারবার বলছি, বুঝতে পারছেন না ভারতীয় জনতা পার্টি কত বড় শক্তিশালী পার্টি সারা পৃথিবীর মধ্যে? ভারতবর্ষে তো বটেই, সবচেয়ে বড় পার্টি যদি হয় সেটা ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যারা আধ্যাত্মিক চিন্তাধারায় কাজ করে, মানুষের প্রথমেই দেশের কথা চিন্তা করে, মাটির কথা চিন্তা করে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, মেরা মাটি মেরা দেশ। কে বলবে এইসব? এখানে তো লুট করার জন্য বসে থাকে। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে মাটি দিয়ে আপনারা হাঁটছেন, প্রথমে এই যে বন্দে মাতরম বললাম, বন্দে মানে কি? মানে নতজানু হয়ে মা, আমার যে মাদারল্যান্ড, তাকে সম্মান করো আগে। এই কথা কোথায়? হর ঘর তিরঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন কিনা? হর ঘর তিরঙ্গা আমরা এর আগেও তো উত্তোলন করেছি। এতে করে আমরা এই পতাকা, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, তাকে সম্মান জানানো এবং এই দেশ স্বাধীন করার জন্য যারা কাজ করেছেন তাদেরকে সম্মান জানানো, তাদেরকে স্মরণ করা এবং দেশাত্মবোধের ভাবনা সেটা আনার জন্য এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন অক্সিজেন খুব দরকার আমাদের, আমরা তো এইসব চিন্তাও করি না। তাই কি বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি? উনি বলছেন এক পের মাকে নাম, মার কথাও স্মরণ করলেন। আবার এখানে যাতে অক্সিজেন বেশি করে আমাদের বাতাবরণ যেন ভালো থাকে, কার্বন ডাই অক্সাইড যাতে আমরা দিতে পারি, এই যে একজন আরেকজনের জন্য এই যে ব্যবস্থাপনা, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে 75 সীমান্ত গ্রাম বীরকানাম, আমরাও জানতাম না ত্রিপুরাতে বিভিন্ন যে 75 যখন বছর হলো আমাদের দেশ স্বাধীন হওয়ার,
আমরা গেলাম, সেখানে বিভিন্ন জায়গায় আমাদের ত্রিপুরার অনেক শহীদ হয়েছেন, যারা বিএসএফে আছেন, আর্মিতে আছেন, দেশের জন্য তাদের নাম সে ফলকে আমরা খোদাই করে রেখেছি। আপনারা ভাবুন, যখন ওই গ্রামগুলোতে আপনারা যাবেন, আগামী দিনও আপনারা যখন যাবেন, তখন যখন দেখবেন যে এই গ্রামের একজন ছেলে এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। এই যে দেশের জন্য ভাবনা, আগে তো আমাদের ভারতীয় জনতা পার্টি প্রথমে দেশের কথা বলেন, তারপর পার্টির কথা বলেন, আর পর নিজের কথা বলেন। আর অন্য পার্টির উল্টো, আমি ঠিক থাকলেই হয়, আমার চাই। এই যে দেশের চিন্তাধারা নেই আজকে। আগে আমাদের ভারতবর্ষের মধ্যে বাইরের এই যে পাকিস্তান থেকে আরম্ভ করে, চায়না থেকে আরম্ভ করে হাজার হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে আগে এই কংগ্রেস গভর্নমেন্টের সময়। আর ইউপিএ সরকারের সময় আমাদের যারা ফৌজি যারা আছেন তাদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রেখেছে। কত বড় সাহস! এবং পার্লামেন্টে আঘাত করেছে, মুম্বাই আঘাত করেছে। আর নর্থ ইস্টার্ন রিজনের কথা বলে তো লাভই নেই, কখন কোন জায়গার মধ্যে ডাইনামেট হবে। যে কোনো জিনিসের যখনই কোনো ডেভেলপমেন্ট দরকার, শান্তি প্রতিষ্ঠিত, আগে কি বলতেন, मैं निंदा करता हूं। আরে নিন্দা সে কি হবে? আর মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, এবং শেষ পর্যন্ত অপারেশন সিন্দুর যখন বললেন এবং গান্ধী ময়দান থেকে যখন উনি আওয়াজ দিলেন, मैं किसी को छोड़ूंगा नहीं, যখন এই কথাটা বললেন, আর আমরা ভাবলাম কবে কখন হবে। 26 জন নিরীহ যে পর্যটককে মেরেছে, ওদের ধর্ম দেখে দেখে মেরেছে আমাদের বোনদের যারা হাজবেন্ড ছিলেন, আমরা সবাই জানি। আর কি নাম দিলেন, অপারেশন সিন্দুর। এই 26 জনের বদলা 26 মিনিটে 100 কিলোমিটার ভিতরে পাকিস্তানে ঢুকে নটা যে টেররিস্ট ঘাঁটি আছে সেগুলোকে ধ্বংস করেছে। বন্ধুগণ, আমরা একদিকে শক্তিশালী হচ্ছি, আমরা শক্তিশালী যতক্ষণ ধরে না হবেন, মানুষ সবসময় আপনাকে চোখ রাঙাবে। আমরা এই যে এইরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি, তার জন্য আমরা এই কথাগুলো যে বলছি আজকে, উই আর ইন সেফ হ্যান্ড। আজকে আপনারা দেখেছেন করোনার সময়ে আমরা তো ঘর থেকে বেরোতে পারতাম না। এগুলো বলবেন না, আমরা ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে অনেক, কারণ ফিজিওলজিক্যালি আমরা ভুলে যাই। করোনার সময় মনে হয়েছিল আর বোধহয় বাঁচবো না, আর বাইরেই আর বেরোতে পারবো। প্রধানমন্ত্রী যে আশ্বস্ত করলেন, এবং আমাদের ইন্ডিজিনাস ভারতবর্ষের সায়েন্টিস্ট যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করে 8 থেকে 9 মাসের মধ্যে উনি সেই করোনা ভ্যাকসিন আবিষ্কার করলেন। এবং সেই করোনা ভ্যাকসিন শুধু আমাদেরকে বাঁচাননি, বাইরের ভারতবর্ষের বাইরে 100টা দেশের মধ্যে সেখানে পাঠিয়েছেন। এই যে বিষয় আছে যে এগুলো কিন্তু আজকে G20 সময়ে দেখেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে, আমি নিজেও গিয়েছিলাম, কেউ উনাকে বস, মিস্টার বস বলে, কেউ পান ছুঁয়ে প্রণাম করছে। আমাদের কালচার অন্যরা গ্রহণ করছে আজকে। এইরকম একজন ব্যক্তি 14 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই ভারত টিকবে কি টিকবে না এরকম ছিল না। আজকে নর্থ ইস্টার্ন রিজন আজকে কিভাবে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে, এই যে কথাটা বললাম যে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাশনাল হাইওয়ে, আজকে 3rd ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে, আজকে এখানে মুম্বাই এবং চেন্নাইয়ের পর ত্রিপুরাতে 3rd আমাদের ইন্টারনেট, এখানে গেটওয়ে ইন্টারনেট দিয়েছেন। এখানে এয়ারওয়ে, এত সুন্দর এয়ারওয়ে হয়েছে, রেলওয়ে হয়েছে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই রেলের মাধ্যমে আমি যাই। বন্ধুগণ, সব দিকে আজকে উন্নয়ন। বিজেপি মানেই উন্নয়ন, বিজেপি মানেই উন্নয়ন, এবং এই উন্নয়ন ছাড়া কোনো দিনই সম্ভব হবে না। এই যে ভাওতাবাজি চলবে, আমি আজকে এখানে যা দেখছি অনেকে এখানে আজকে যোগদান করবেন, যেখানে যায় প্রচুর লোক এসে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে আসছে। আপনারা এই যে সাব ডিভিশন লেভেলে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা ডিসিশন নিলাম যে সাব ডিভিশন লেভেলে একজন করে অফিসার দেব, টিসিএস লেভেলের লোক, এবং তাদের কাজ কি হবে, সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে যত স্কিম আছে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের, শুধু তার কাজই হবে শুধু এই কাজটি করেন। আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আমরা সম্মান দিয়েছি। আজকে এই যে যখন 2018-র পর ওরা ভাবতেই পারেনি যে পৃষ্ঠা প্রমুখ উল্টিয়ে দেবে, এত বড় 35 বছরের যারা মানে শাসন করছিলেন, তখন ওই লোকগুলো কোথায় গেছে? ওই লোকগুলো শেষ পর্যন্ত ওনারাই বলেছেন ঢুকে যায় মথার মধ্যে। এর জন্য আমরা বলি মথা তো নয়, এটা একটা লাল মথা,
এবং এই লাল মাথায় কি আর যত গন্ডগোল এই লাল মাথারাই করে বন্ধুগণ। 2021-এ তার প্রমাণ আমি বলছি, 2021-এ সেই নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা বহু জায়গায় গিয়েছি, সেখানে যদি যার চিন্তাধারায় বলছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সম্মান করি, আমাদের পার্টি অফিসে মহারাজা বীর বিক্রম কিশোরের ছবিগুলো মাটির নিচে পড়ে আছে। যদি সত্যিকারের মাথায় হতো তাহলে তারা কেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছবিগুলো ভেঙে ফেললো? আমরা সেগুলো উঠিয়েছি। অর্থাৎ এই যে লাল মাথা এবং তলে তলে এই এখনো কিন্তু সিপিএম ভাবছে যে এ আমার যাদেরকে পাঠিয়েছি আসল টাইমে ভোটটা তো আমাকে দিয়ে দেবে। এখনো যা খবর আছে এই ধরনের চিন্তা ভাবনা আছেন। এবং কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। এবার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সারা পৃথিবীর লোকগুলো এসছে, এত বড় বড় লোক, এক একজন মানে বিদগ্ধ ব্যক্তি তারা এসছেন, আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে কংগ্রেস দেখলো যে আরে সারা পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী যে নাম করে ফেলবে, দেশের উন্নয়ন চায় না, সেখানে জামা টামা খুলে সেখানে গিয়ে পৌঁছে গেছে কিছু লোক। আর এমন প্যাদানি দিয়েছে মানুষ ধরে ওখানে, আপনারা সবাই জানেন। আমরা দেশ চিন্তার কথা বলছি, আর এখানে এই উচ্ছৃঙ্খল একটা কংগ্রেস আর এই সিপিএম এখনো ভাবছে কি বলছেন, আরে ওরা তো নিজেরাই ঠিক থাকবে না, নিজেরা যখন মানে আর কয়েক 28-এর আগে নাকি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার পড়ে যাবে। ওনারা বসে আছেন, আমরা তো কোনো কাজকর্ম করিনি মানুষের কাছে যাওয়ার। যদি বিজেপি ভেঙে যায় তাহলে আমরা ঢুকে যাব। আপনার 1917-18 সময় আপনারা দেখেছেন একই কায়দায় ল্যাটারাল এন্ট্রি নিয়ে এসছেন, এখনো বসে আছেন, এখনো বলছেন মথার সাথে নাকি আমাদের কি আছে, আমাদের গটাপ কেস, আমাদের কর্মীদের আমাদের ক্যান্ডিডেটকে মারছে, এখন গটাপ কেস। কথা বলার মধ্যেও 10 বার চিন্তা করবেন। আপনারা নেতা সত্যি কথাটা বলুন না, আমরা তো মিথ্যা কথা বলি না। গটাপ কেস বলে বলে ভাবছে যে এইভাবে চললে মানুষ বুঝে যাবে। কোনো গটাপ নেই, আমরা কোনো কারোর সাথে কম্প্রোমাইজ করব না, পরিষ্কার হিসাব। আমরা আমাদের নিজেদের উপর ভিত্তি করে আমরা আগামী দিন এই এডিসির মধ্যে আমরা সরকার গঠন করব। এবং একজন তো বলছিলেন, যখন প্রথম আমরা বলছিলাম, একজন এই মাথায় প্রথম বলছিলেন আমরা 28-এর মধ্যে 28-এ আমরা ভোট দেব আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তাহলে বাধ্য হয়ে আমরাও করলাম 28-এ 28। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কমিউনিস্ট পার্টির উনি কি বলছেন, 28-28 অদ্ভুত, তাহলে তো 56টা হয়। তো 56টা আসন কই, কোথায়? আরে 56-28টার মধ্যে 28টা করতেই পারে। এই যে এক একবার কথার মধ্যেও মানে আমি বুঝি না মানুষকে কিভাবে বোকানো বানানো যায়। বলছে ওনারাও যদি 28-এ প্রতিদ্বন্দ্বিতা করেন, মথাও যদি 28টা করেন, তাহলে 56টা সিট কোথায়? ওই এখন যে ইলেকশন হচ্ছে আপনারাও তো দিয়েছেন, মথাও দিয়েছে, আইপিএফটাও দিয়েছে, তাহলে গটাপটা কে কার সাথে করছে? আমার একটু আগে আমার মাননীয় মন্ত্রী আমাদের ফিনান্স মিনিস্টার বলছিলেন, অনেক কথা বলছেন যে কি কি চলছে এখানে। কালকেও আমার কাছে রাত্রির বেলার খবর এসছে এখানের প্রোগ্রাম যাতে না হতে পারে, কিভাবে বানচাল করা যায় তারও ব্যবস্থা করছে। আমি বন্ধুগণ আবার বলছি, কাউকে ছাড়া হবে না। আর এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে যে আমরা আমাদের ত্রিপুরা সরকার নাকি এডিসির আমরা জায়গা নিয়ে নিচ্ছি। আরে কারোর ক্ষমতা আছে এডিসির 1 ইঞ্চি জমি কারোর নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা আছে? আজকে বিশ্রামগঞ্জে কোনো অফিসারের ক্ষমতা আছে? কোনো অবস্থায় নিয়ে যাওয়া। ওমরপুরের ঘটনা বলছেন, কিভাবে মিথ্যাকে গোয়েবলসীয় কায়দায় সত্য করা যায় এই প্রচার নিয়ে আসছেন। আর গলার যে নালি সেটা ফুলিয়ে ফুলিয়ে কথা বলেন এক মাথার থেকে আরেক মাথায়, মনে করে মানুষ এতেই বুঝি উদ্বুদ্ধ হবে। এইবার ওই যেটা বললাম 2018-তে যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকার আর ট্রিপল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন ধরছে, 2047-এ তার ডেস্টিনেশনে পৌঁছবে। আমি এখনো যারা ইউথ আছেন, মোথার মধ্যে যারা আছেন, আমি প্লিজ ছেলে মেয়েদের আমি বলবো এইসব যারা মরিচিকার পিছনে আপনারা ঘুরবেন না। যারা সিপিএম তো আসে না, সিপিএম তো এমনিতেই এখন ক্ষয়িষ্ণু, এদের তো আর ছোট ছোট ছেলে মেয়ে নেই। এবং কংগ্রেসের এখনো বলছি তারাও ক্ষয়িষ্ণু। আমি তাদেরকে এখনো বলবো যে স্পিডে এই ডাবল ইঞ্জিনের সরকার এবং ট্রিপল ইঞ্জিনের সরকার আসছে, যে স্পিডে 2047-এ বিকশিত ভারতে যাচ্ছে, সেই ডেস্টিনেশনে
আপনাদের জন্য এখনো দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন, আদারওয়াইজ বাই বাই টাটা করে আমরা কিন্তু চলে যাব, আপনারা বসে থাকবেন, এখনো সময় আছে বন্ধুগণ। আমি এই দু চারটি কথা বলে, আর আমি যদি লিস্ট দেই আমরা কি কি এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা কি না কাজ করছি। ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা 1400 কোটি টাকা নিয়েছি, এখানে মাননীয় আমাদের প্রণজিৎ বাবু আছেন ফিনান্স মিনিস্টার, শুধুমাত্র জনজাতি উন্নয়নের জন্য। আমাদের এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা নিয়েছি, সেখানেও জনজাতি অধ্যুষিত এলাকায়। জাইকা প্রজেক্ট, সেখানেও জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করছি। ইন্দো জার্মান কোলাবোরেশনে যে টাকা আছে সেটাও আমাদের জনজাতি উন্নয়নের জন্য। মুখ্যমন্ত্রীর নামে যে 25,000 টাকা করে বিভিন্ন ফ্যামিলিকে আমরা দিচ্ছি, সেখানেও প্রচুর টাকা আমরা দিচ্ছি। মুখ্যমন্ত্রীর নামে আরেকটা 100 কোটি টাকার আমরা স্পেশাল প্যাকেজ আমরা ব্যবস্থা করেছি। এরকম আমি যদি বলি শেষ করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীজি, আজকে বিরসা মুন্ডার মতো লিডার আমাদের দরকার। আমাদের হাতি চড়ার যে লিডার, আমাদের এডিসির দরকার নেই। হাতি চড়ে, ঘোড়া চড়ে, রথ চড়ে এই লিডার আমাদের দরকার নেই। আমাদের লিডার যে এখানে আছেন সদাগর কোলয়ের মতো এই ধরনের ব্যক্তি আমাদের আগামী দিন দরকার, এবং এরাই কিন্তু সঠিক দিশা দেখাবেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে চায় বিক্রি করার থেকে এসছেন, এরাই আগামী দিনের আজকে ভবিষ্যৎ। সদাগর এখানে আসো একটু। ইলেকশন কবে? কি আমি যে কথাগুলো বললাম ভোট দেবেন তো? আরে শুধু আপনারা দিলে হবে? সবাই দিলে তো হবে না, আরো যারা বসে আছে এখনো ঘরে বাইরে দোকানে সবাইকে বলবেন ভারতীয় জনতা পার্টি ছাড়া এই এমপিনগরে বিশেষ করে এই যে সদাগর কোলয়কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। শুধু ভোট দিয়ে না, জামানত বাজেয়াপ্ত করতে হবে। আজকে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে বাড়িতে যাবেন। সবাইকে নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হাম্বাই।